গতকালকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি রায় হয়েছে, যেই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনু, যেই হাসানুল হক ইনু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর জন্য বড় একটি হুমকি ছিলেন। তিনি সব সময় সোচ্চার ছিলেন স্বাধীনতা বিরোধী চক্রের চক্রান্তর বিরুদ্ধে। সেই মানুষটির বিরুদ্ধে গতকালকে রায় দেওয়া হয়েছে, যেই আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, যেই আদালতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় মানবাধিকারের মানবাধিকার লঙ্ঘনের দায়ে বা অপরাধে যাদের শাস্তি হয়েছে, সেই আদালতেই সেই ধরনের একটি নাম ব্যবহার করে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। আর সেই হাসানুল হক ইনুর দল, রাজনৈতিক দল জাসদ, এখন কি করবে? জাসদ কি করছে তারা? আমরা জাসদ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর প্রধান প্রশিক্ষক, জাতীয় নেতা হাসানুল হক ইনুকে গতকাল যে আদালতটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল সেই যুদ্ধ অপরাধীদের জন্য আদালতে জনাব হাসানুল হক ইনুকে একটি মিথ্যা মামলায় তাকে ১০ বছর সাজা দেওয়া হয়েছে। আপনি লক্ষ্য করছেন গতকাল রায় দেওয়ার সময় মাননীয় বিচারপতি উনি কিন্তু সরাসরি উল্লেখ করেছেন যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে ৮টি অভিযোগ, সে ৮টি অভিযোগের পক্ষে সরকার পক্ষ কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারেননি। তারপরে তাকে ১০ বছর সাজা দিয়েছেন। আমরা জাসদ তাৎক্ষণিকভাবে এই রায়ের বিরুদ্ধে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। আমরা রায়কে ফরমেশি রায় এবং প্রতিহিংসামূলক রায় বলে আমরা উল্লেখ করেছি এবং এই রায় বাতিলের দাবিতে, হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে সমস্ত বাংলাদেশে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আর বাইরেও আমরা আমার দল এবং আমার পরিবার সংশ্লিষ্ট আইনজীবীদের সাথে আলোচনা করে আইনগত বিষয়টি এবং মাঠে বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সলা করার জন্য আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা চালিয়ে যাব। আপনাকে আমি আবারও বলছি, হাসানুল হক ইনু ১৯৭১ সালের থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যত গণতান্ত্রিক সংগ্রাম এবং আন্দোলন, অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় অবিচল ছিলেন। বিশেষ করে আপনি যেটা উল্লেখ করছেন, ৭১ পরাজিত শক্তি যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় অংশীদার, সংসদে বসে আছেন, এই ৭১ পরাজিত শক্তির বিরুদ্ধে হাসানুল হক ইনু সবসময় সোচ্চার ছিলেন। এবং আমি মনে করি ডক্টর ইনুস সরকার অবৈধভাবে এবং জাসদ এবং হাসানুল হক ইনুর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ৭১ যুদ্ধাপরাধীর যে আদালতটাকে সংশোধন করে একজন বীর মুক্তিযোদ্ধা বিচার এই আদালতে করলেন। তার মানে টোটালটাই ৭১ সালের হাসানুল হক ইনুর ভূমিকা, পরবর্তী রাষ্ট্র কাঠামো গঠনের ভূমিকা, এবং সেই কারণেই ডক্টর ইনুস একটা মিথ্যা মামলা, কুষ্টিয়াতে যে ৬ জন হত্যাকাণ্ড হয়েছে, ইনু সাহেব তখন বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো প্রশাসনে বা রাষ্ট্রীয় কাঠামোতে উনি ছিলেন না। ওনার কোনো অধিকার নাই এবং উনি পারেন না কাউকে উনি নির্দেশ দিতে বা আদেশ দিতে। এবং আবারও বলি, বিচারপতি মহোদয় উনি আবারও বলেছেন যে রাষ্ট্রপক্ষ হাসানুল হক ইনুর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারে নাই। তারপরও তাকে ১০ বছর সাজা দেওয়া হইল। হাসানুল ইনুকে ১০ বছর সাজা দেওয়া মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে এবং সেই পাকিস্তান পন্থায় ফিরে যাওয়া বা পাকিস্তান ভাঙ্গার যে প্রতিশোধ, সেইটাই কি নেওয়া আমরা হিসাবে মনে করি।
জি, আমি একটু, যদিও আপনি বলছেন 10 বছর না, আসলে সাজা দেওয়া হয়েছে 3টি অভিযোগের জন্য তার বিরুদ্ধে, প্রত্যেকটা 10 বছর করে, যেহেতু সমান্তরাল সাজা ভোগ করতে হবে, ফলে গড়ে 10 বছর হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা 10 বছরটি বলছি। তো এই জায়গায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে রায়টি দেওয়া হলো, এখন এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যারা জাসদ করেন না তারাও প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং তারাও বলছেন যে এটি মূলত প্রতিশোধ, প্রতিহিংসা। তো ক্ষমতায় তো আছে বিএনপি, তারা আদালতে তো এখন ডক্টর ইউনূস নাই, তার সময় কার্যক্রম শুরু হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখন তো ক্ষমতায় আছে বিএনপি। বলা হচ্ছে যে আদালতে এখন যারা চিফ প্রসিকিউটর থেকে শুরু করে যারা আছেন সবাই হচ্ছে এই ম্যাক্সিমাম হচ্ছে এই সরকারে। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে কোনো প্রভাবিত করার কোনো বিষয় আছে বলে আপনারা মনে করছেন কিনা? শোনেন, এই আদালতটা নিয়েই জনমনে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? সেই আদালতের রায় আপনার কিভাবে কিভাবে হইল, তাদের আদেশ নির্দেশ হলো সেটা ধরেন যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ এবং পত্রপত্রিকায় সব জায়গায় সেটা প্রকাশিত হয়েছে। আপনার সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হলো 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জামাতের অভ্যুত্থানের পর হাসানুল হক ইনু সহ কর্নেল তাহের সহ জাসদের সমস্ত নেতাদেরকেই তৎকালীন সামরিক শাসক গ্রেপ্তার করেছেন, এবং 77 সালে তৎকালীন সামরিক আদালতে, জেলখানার ভিতরে, সেই আদালতেও কিন্তু তৎকালীন সামরিক সরকার হাসানুল হক ইনুকে 12 বছর সাজা দিয়েছিলেন। এবং সেই তারই পুত্রের শাসনামলে আবার হাসানুল হক ইনুকে 10 বছর মিথ্যা মামলায় সাজা দেওয়া হইল। কাকতালীয়ভাবে বিষয়টি মিলে গেল। এখন আপনি সামাজিক যোগাযোগে বলেন, পত্রপত্রিকা, আপনি বিষয়টা আপনিও দেখছেন যে আসলে হাসানুল হককে, তার রাজনৈতিক অবস্থানকে এবং তাকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই প্রতিহিংসামূলক রায়টা আপনার স্টেট মেশিনারি বলেন বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন সবাই মিলিয়ে এইটা দিয়েছেন বলে আমরা মনে করি। জি, এখন আমি আরেকটু, যে আপনাদের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে এখন যা, তার মধ্যে গতকাল আমারও নজর এসেছে যে আপনাদের দলীয় ভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে, বিভিন্ন ধরনের কর্মসূচি আপনারা করছেন। কিন্তু হাসানুল হক ইনু কালকে যখন আদালতে ছিলেন, তিনি সেখানে তার কিছু ছবি আমরা যতটুকু দেখতে পেয়েছি, যে তার তিনি কিছুটা ওই যে এক ধরনের আক্ষেপ প্রকাশ করা কিংবা এক ধরনের বিদ্রোহ, রায়ের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ তিনি প্রকাশ করেছেন। আপনারা কি তার সঙ্গে ওই সাজা, মানে রায়ের সময় কি জাসদের পক্ষ থেকে কেউ ছিল কিনা সেখানে? আপনারা যেতে পেরেছিলেন কিনা? না, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। ওনার স্ত্রী এবং আমাদের আইনজীবীরা ওই জায়গায় উপস্থিত ছিলেন আর কি। আমরা দলীয়ভাবে কেউ জায়গায় আমরা যাওয়ার মতো অবস্থা এবং যাওয়ার যে অনুমতি সেইটা আমরা কেউ পাইনি, বা আমরা কেউ যাওয়ার চেষ্টাও করিনি আর কি। আপনার সঙ্গে কি ওনাদের কারো পরে কথা হয়েছে যে হাসানুল হক ইনু তখন ওখানে তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, যে সেটা কেমন, উনি কিভাবে নিয়েছিলেন, এটা কি বলতে পারবেন? না, উনি যেটা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেটা তো সবাই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ওই জায়গায় আসছে আলাদা আর কিছু, যেটা মিডিয়ায় যেটা আসছে ওইভাবেই উনি ওইটা রিয়াকশন ব্যক্ত করছেন আর কি। উনি ওনার ক্ষোভের জায়গাটা প্রকাশ করছেন আর কি, যে ওনাকে যে অযৌক্তিকভাবে মিথ্যা মামলায় ওনাকে যে ফাঁসানো হয়েছে, এটা উনি উল্লেখ করছেন যে ওনাকে 77 সালে এইভাবে সামরিক আদালত ওনাকে 12 বছর কারাদণ্ড দিয়েছিলেন। উনি 5 বছর সাজা ভোগ করে তারপর উনি মুক্তি পেয়েছিলেন আর কি। এই যেগুলো মিডিয়া আসছে এইটাই উনি ওই জায়গায় বসে প্রকাশ করছেন, আর বাইরে আর কোনো কিছু করছেন বলে আমার কাছে কোনো ইনফরমেশন নাই।
তো এখন আপনারা আর আর কোনো নতুন কোনো কর্মসূচির দিকে যাবেন কিনা, বা কিছু আপনারা মনে করছেন কিনা যে সরকারের যে অবস্থান, তাতে আপনারা বড় কোনো কর্মসূচি তার মুক্তির দাবিতে বা এই মামলা প্রত্যাহারের জন্য বা মানে বড় আকারের কোনো কর্মসূচিতে যেতে পারবেন কিনা? না, আমরা দেখেন গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা গণতান্ত্রিকভাবে আমাদের যতটুকু সাধ্য সামর্থ্য আছে সেইভাবে আমরা সমস্ত বাংলাদেশে সব জায়গায় আমরা এইটার তার এই মিথ্যা মামলা, শুধু তো একটা মামলায় সাজা হইলে ওনার আরো শতাধিক মামলা আছে। এগুলো নিয়ে আমরা আমাদের দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সমস্ত বাংলাদেশে জনগণের কাছে যাব, জনগণের কাছে বিষয়টা আমরা পৌঁছাবো এবং যতটুকু শক্তি সামর্থ্য ততটুকু নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করব, আর আইনগতভাবে বিষয়টা মোকাবেলা করব। অনেক ধন্যবাদ আপনাকে, এই অল্প সময়ের মধ্যে আপনি যতটুকু জানালেন। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। তিনি জানাচ্ছিলেন যে আসলে জাসদের রাজনৈতিক অবস্থানটা যদি আমরা দেখি, এটা আমরা সবাই জানি যে তাদের যে শক্তি বা তাদের সামর্থ্য, সেটা সারা দেশে তাদের সংগঠন আছে, কিন্তু যে সংগঠন বাস্তবিক অর্থে আওয়ামী লীগ কিংবা সরকারে থাকা বিএনপির মতো এত বড় শক্তি সামর্থ্য তাদের নেই। তারা যতটুকু আছে তা নিয়েই গতকালকে তাৎক্ষণিকভাবে তারা ভয় ভীতি উপেক্ষা করে মাঠে নেমেছেন। এখন মোহাম্মদ মহসিন সেই কথাটি তারা বললেন যে সামনে তারা দলীয় সিদ্ধান্তের মাধ্যমে ঠিক করবেন যে আর কোনো কিছু করবেন কিনা। এর বাইরে যে আসলে কিছু করার মতো অবস্থা নেই, এবং সরকারও যে সেই দিকে নজর রাখছে তার কথাই কিন্তু পরিষ্কার হয়ে গেল। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তাকে ভারত সরকার এখানে জয়েন করার যেদিন ভারত সরকার মানে আনুষ্ঠানিকভাবে তিনি যখন দায়িত্ব নিলেন, আমাদের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন, সেই দিনে তাকে ভারতীয় মন্ত্রিসভায় সদস্য হিসাবে মর্যাদা দিয়েছে। এই জিনিসটা সেদিন থেকেই একটা রাজনীতি আলোচনায় বাংলাদেশে, যে ভারত তার ফার্স্ট প্রায়োরিটির যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে একটি কি বাংলাদেশ হিসাবে দেখছে কিনা। আপনার খেয়াল করে দেখবেন 5 আগস্টে যে ঘটনা ঘটে গেছে, অনেকে একে আওয়ামী লীগের পরাজয় বা শেখ হাসিনার পরাজয় এর পাশাপাশি ভারতের পরাজয় হিসেবে দেখেন। এর মূলত কারণ কিছু রয়েছে। সে কারণগুলো হলো, ভারত সরাসরি বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনে হস্তক্ষেপ করেছিল বেশ কয়েকবার। তার মধ্যে 2014-তে ভারতের একেবারে পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি সরাসরি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেন। 2018 নির্বাচনেও ভারত স্বীকৃতি দিয়েছিল যে নির্বাচন সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন, এটা বলার অপেক্ষা রাখে না। ফলে ভারতের জন্য 5 আগস্ট 2025 একটা ধাক্কা। যদিও কেউ কেউ দাবি করেন বা মনে করেন যে ভারত আগের থেকে জানতো, জেনেও থাকে, তারপরেও ভারত এখন পর্যন্ত তার সেই জেনে থাকাটাও কেউ অনেকে ভুলভাবেই দেখছে কিনা, যে সেটা একটা ভুল হয়েছিল কিনা, যে ভারত 24-এ এসে ভারত ভুল করে ফেলেছে বাংলাদেশ ইস্যুতে হ্যান্ডেল করতে গিয়ে। এবং এরপরে যত ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত ঘটছে, তাতে একটা জিনিস একদম পরিষ্কার, যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া তার জন্য স্বস্তিকর তেমন কোনো আসলে পথ আর দেখছে না। তার কেমন সরকারের 4 মাস চলে গেল, এবং এই 4 মাস সময়ের মধ্যে যে আশানুরূপ উন্নতি আশা করা হয়েছিল ভারতের সাথে, পরিস্থিতি সেরকম হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমন্ত্রণ পেলেও তিনি এখন পর্যন্ত ভারত সফর করেননি। এই পরিস্থিতিতে দীনেশ ত্রিবেদীকে কেন মন্ত্রী মর্যাদা দেওয়া হলো, তার একটি ইন্টারভিউ প্রকাশ পেয়েছে, এবং এই ইন্টারভিউটি নেওয়া হয়েছে বিনা সিকরি, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি। 2টা পয়েন্ট বলছেন যে কেন দীনেশ ত্রিবেদীকে ভারত এই মন্ত্রীর মর্যাদাটা দিল। ইন্টারভিউটা এই ছোট অংশটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। তার আগে আমি একটু রিকোয়েস্ট করি আপনাদেরকে, যে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। মন্ত্রী মর্যাদা দেওয়া মানে দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী মর্যাদা দেওয়ার উদ্দেশ্য মূলত দুটি। প্রথমত, এটি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের ইঙ্গিত দেয়। মানে একজন মন্ত্রী তো প্রধানমন্ত্রীর সঙ্গে সবসময় সরাসরি যোগাযোগ করতে পারেন, মন্ত্রিসভার বৈঠক হয়, নানান কিছু হয়। ফলে বলতে পারেন যে অনেকটা
আপনার নরেন্দ্র মোদী চাচ্ছেন যে তার একজন দূতের মাধ্যমে বাংলাদেশ ইস্যুতে তিনি সরাসরি ডিল করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে আপনার প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়ার সুযোগ থাকবে, পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক ধাপ পেরিয়ে যেতে হবে না। মানে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রীকে না জিজ্ঞেস করেও মন্ত্রী হিসাবে দীনেশ ত্রিবেদী সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে পারবেন। দ্বিতীয়ত, এটি যে দেশে ওই রাষ্ট্রদূত দায়িত্ব পালন করবেন সেই দেশের প্রতি একটি বার্তা বহন করে, মানে বাংলাদেশের প্রতি একটি বার্তা বহন করে। এই ক্ষেত্রে ঢাকার উদ্দেশ্যে বার্তাটি খুবই স্পষ্ট। এই ব্যক্তিকে ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত উচ্চ রাজনৈতিক মর্যাদায় দেখেন। তিনি ওই দেশে বিশেষ ধরনের ভূমিকা পালন করবেন, শুধু মন্ত্রিসভার পর্যায়ের মন্ত্রী বা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। মানে বাংলাদেশেও তিনি বৈঠক যদি করেন তাহলে মন্ত্রী পদমর্যাদা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এর নিচে স্টেজের সচিব পদমর্যাদার সাথে দীনেশ ত্রিবেদী বৈঠক করবেন না। আর তিনি যে বার্তা পৌঁছে দেবেন সেটিকে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি বার্তা হিসেবে ধরা হবে। এতে একটি বিশেষ মর্যাদা তৈরি হয় এবং আশা করা হয় বাংলাদেশ সেটিকে গ্রহণ ও স্বীকৃতি দেবে। মানে দীনেশ ত্রিবেদী যা বলবেন সেটা বাংলাদেশ সরকারকে বুঝে নিতে হবে যে সরাসরি ভারত সরকার বলতে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীর কথা। ফলে দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের নিয়োগ কতটা তাৎপর্যপূর্ণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বসুন্ধরা গ্রুপের মিডিয়া সেলের উপরে বা তাদের মিডিয়া রাজত্বের উপরে এক হাত পাঙ্গা নিতে গিয়েছিল যে কারো কারো চোখে কেউ বলে কালাপাঠা বলে, কেউ বলে সেই চিজটা সেই মবরাজা, কেউ বলে মবরাজ। আমি তো দেখলাম যে আমজনতার তারেক সে হচ্ছে মব মাস্টার বা মবরাজ হিসাবে তাকে চেনে। সেই হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে সে খুব মানে নতুন উঠলে মানে নতুন পানিতে বলে না যে নতুন খালি কলসি লড়ে বেশি, নতুন পানির মাছ। তো সে সংসদে প্রথম গিয়ে টের পায়নি, সে গিয়ে সংসদে ঢুকছে কথা বলতে হবে, কথা বলার জন্য সে সংবাদ মাধ্যমের উপরে এক হাত নেওয়ার জন্য সংবাদ মাধ্যমের উপরে হাত নেওয়া তার পুরনো খেসল। নারায়ণগঞ্জে একবার সাংবাদিকের কলম ভাঙার হুঁশিয়ারি দিচ্ছিল। তো সে বসুন্ধরা গ্রুপের মিডিয়া উইং এর উপরে কথাবার্তা বলে। এখন বসুন্ধরার কালের কণ্ঠ মনে করেন শুরু করছে আর কি লাগাতার। এবং শুধু কালের কণ্ঠ না, এখন কালের কণ্ঠে হাত ধরে অন্যান্য সংবাদপত্রেও দেখা যায় যে হাসনাত আব্দুল্লাহর যে আমলনামা আসছে, এই আমলনামা ছাপাইতে এবং এই আমলনামা ধুয়ে আবার তুলসী পাতা সাজতে অনেক সময় লাগবে। মানে আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ ছিল, তারপরে আওয়ামী লীগ যাওয়ার পর সে হয়ে গেছে জুলাই যোদ্ধা, তথাকথিত বৈষম্য বিরোধী। হ্যাঁ, যদিও বৈষম্যের সমস্তটাই সে করছে। আবার এখন যদি এই আমল চলে যায় না, দেখবেন সে আবার নতুন রূপে আবির্ভূত হবে। এদের কয়েকদিন আগে একটা আলোচনায় বলছিলাম যে আর কোথায় কোথায় মান সম্মান ডুবাবে এই এনসিপির লোকজন। এরা নারীর হাতে জুতার বাড়ি খেয়েছে বগুড়াতে, এনসিপি নেতা। তারপরে ইয়াবা নিয়ে ধরা খাইছে, চোরাচালানের মাল নিয়ে ধরা খাইছে, এরপরে থাপ্পড় খাইছে বহু জায়গায়। এবং তাদেরকে ছাত্রলীগ পিঠায়, এখন তাদেরকে বিএনপি পিঠায়। বিএনপি যে হবিগঞ্জে মেয়েদের সাইজ করছে। তো এরপরে এদের কেলেঙ্কারির শেষ নাই। এদের বিভিন্ন নারীদের নিয়ে যা শোনা যায় চাঁদাবাজি সেগুলো তো বিস্তর বাদই দিলাম। এখন দেখেন পত্রিকায় যেখানে হেডলাইন করে, মানে হেডলাইনের ধাঁচ দেখলে আপনার বুঝতে আর বাকি থাকবে না কি, হোটেলে রাতভর মৌজ মাস্তি করতেন এনসিপি নেতারা। মৌজ মাস্তি করে আরো কাণ্ড ঘটাইছে, সেই কাণ্ডটা একটু শুনেন, বাকি আছে। সেই কাণ্ডটা হলো রাজধানীতে হোটেল কক্ষ ভাড়া নিয়ে 8 মাস ধরে নানা অশ্লীল অনৈতিক কর্মকাণ্ড করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে। আচ্ছা, হোটেলের সেই 2টি রুমে রাতভর মৌজ মাস্তিতে যোগ দিতেন দলটির আরো কয়েক ডজন নেতা। সেখানে দিন রাত অবাধ আনাগোনা ছিল নারীদের, এমনকি হোটেল ভাড়া পরিশোধ না করে চলে যান বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এনসিপির ওই নেতারা হলেন ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাকাওয়াত হোসেন ও তাওসিফ। এর মধ্যে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব। এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হোটেলে মৌজমাস্তি করতো এবং 8 মাসের ভাড়া না দিয়ে ভাগছে। বাকিরাও দক্ষিণের কমিটিতে বিভিন্ন পদ পদবিতে রয়েছেন। শাহরিয়ারের বিরুদ্ধে 5 আগস্টের আগে ছাত্রলীগের সক্রিয় রাজনীতি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যেমনকি তিনি ছিলেন স্থানীয় এমপির ঘনিষ্ঠজন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হন। পরে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিবের পদ লাভ করেন। শাহরিয়ারের বাবাও ছিলেন পতিত সরকারের যাত্রাবাড়ি এলাকার এমপি কাজী মনিরুল ইসলাম মনুর বিশেষ সহকারী। আচ্ছা, বাপ ছিল এমপি PS, হ্যাঁ, আর ছেলে হয়ে গেছে এখন জুলাই যোদ্ধা।
প্রতিবেদন প্রকাশ হয় এনসিপি 5 নেতার কাছে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ এলাকার আবাসিক হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল লিমিটেডে প্রায় 11,93,200 টাকা হোটেল ভাড়া বকেয়া রয়েছে। মানে ইউনূস আমলে যা কামাইছে হোটেল ভাড়াটা দেয় নেই, মাস্তি করে সেখানেও বাকি রাখছে। মানে পৃথিবীতে বেশালেও যদি বাকি করা যায় এনসিপি এটা দেখায় দিচ্ছে আর কি। আচ্ছা, এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আচ্ছা, হোটেল মহাব্যবস্থাপক খন্দকার রুহুল আমিনের স্বাক্ষরে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী ওই 5 নেতার নেতৃত্বে কয়েক ডজন নেতা সেখানে নিয়মিত রাত্রি যাপন করতেন, পাশাপাশি নারীদের আনাগোনা সহ নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয় কিচ্ছি মানে এদের কেচ্ছা শুনতেও গা ঘিন ঘিন করে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এনসিপির কয়েকজন সমন্বয়ক আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের কাজের কথা জানিয়ে হোটেলটিতে অবস্থান নেন। পরে তারা 2025 সালের 25 জুলাই থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 8 মাস হোটেলে 725 ও 727 নম্বর কক্ষ দুটি ব্যবহার করেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া ছিল 3,000 টাকা। সেই হিসাবে 2 কক্ষের মোট ভাড়া দাঁড়ায় 11,93,200 টাকা। বুকিং এর সময় তারা 10,000 টাকা অগ্রিম পরিশোধ করলেও পরবর্তী সময়ে বাকি অর্থ পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দলীয় পরিচয়ের কারণে সরল বিশ্বাসে হোটেলে থাকার সুযোগ পান, কিন্তু পরে বকেয়া অর্থ পরিশোধ না করেই হোটেল ত্যাগ করেন। পাওনা টাকা চাইলে হোটেল কর্তৃপক্ষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ইউনূস যদি আর কিছুদিন থাকতো তো এই 11 লাখ টাকা গিয়ে 22 লাখে উঠতো এবং এই টাকা হোটেলের লোকজন পাইত না। এছাড়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে হোটেলে অবস্থানকালে কয়েকজনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ সংক্রান্ত সিসিটিভির ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে। একদম জায়গা মতো ধরছে আর কি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দলীয় নেতৃত্বের সহযোগিতায় বকেয়া অর্থ আদায় সম্ভব না হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি সম্মুখে আনবে। এরপরে আর এনসিপির এদের ব্যাপারে কিছু বলা নেই। অভিযোগে যাদের নাম আছে তাদের মধ্যে যারা আছে তাদের কথা তো এর মধ্যে স্পষ্টই বলা হলো। ইয়ামিনী হোটেলের বক্তব্য এখানে নেওয়া হয়েছে, নারীদের নিয়ে আসতো, তাদের সঙ্গে যারা আসতো তারাও নারীদের নিয়ে আসতো। আমরা বেশি বলেছি যে নারীরা অ্যালাউড না, তারা তখন বলেছে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদের করতে দেন। এবং এই ব্যাপারে খুব একটা বক্তব্য পাওয়া যায় নাই। ইঞ্জিনিয়ার শাহরিয়ার বলেন, হোটেলের রুম ভাড়ার বিষয়ে আমার কিছু জানা নেই, নারী নিয়ে হোটেলে অবস্থানের প্রশ্নই আসে না, ওই ব্যক্তিটি আমি নই, তা যাচাই করার অনুরোধ জানাচ্ছি।